বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর এখানে তোমাদের ইউনিট 6 লেসন 5 ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস, মানে ভুটান হচ্ছে সুখ বা শান্তির একটি দেশ। এটা হচ্ছে তোমাদের এই ইউনিটের সর্বশেষ লেসন। এর আগের সবগুলো ভিডিও এখানে নেপাল ছিল, ইন্ডিয়া ছিল, মালদ্বীপ ছিল, শ্রীলঙ্কা ছিল, এগুলো আমি সুন্দর করে তোমাদের এখানে আলোচনা করেছি এবং সেগুলো অনেক স্টুডেন্ট সাড়া দিয়েছে। সেখানে তোমাদের বাংলা, তারপর এখানে উচ্চারণ, অর্থ সব কিছু দেওয়া ছিল। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আমার ইউটিউব প্লে লিস্টে। এখানে ইংলিশ ক্লাস নবম দশম শ্রেণী এবং এসএসসি ফার্স্ট পার্ট এই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, তোমরা যে কোনো একটি লেসন সেখান থেকে দেখে আসতে পারবে, ঠিক আছে। আর আমার যে ভিডিওর বৈশিষ্ট্য সেটার ধারাবাহিকতা, এখানে আমি এখানে তোমার ইংলিশ, তারপর হচ্ছে উচ্চারণ এবং বাংলা দিয়েছি এবং সুন্দর করে প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে এখানে তোমাকে বোঝানোর ট্রাই করব। আর আমার কাছে তোমরা যারা অনলাইনে প্রাইভেট বা অনলাইনে এখানে ব্যাচে পড়তে চাচ্ছ, হ্যাঁ, তোমরা কিভাবে সেই বিষয়গুলো পড়বে আর কি, এই বিষয়গুলো একটু পরেই বলতেছি। এবং পিডিএফটা কিভাবে পেতে পারো সেগুলো আমি বলবো। আমার সবগুলো পিডিএফ ক্লাসের একত্রেই পেতে পারবে, সেটা কিভাবে একটু পরে বলছি। দেখো, আমরা শুরু করি। এই যে শিরোনাম বা যে টাইটেল আছে সেটা অর্থটা তো বলেছি, সেটা হচ্ছে ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। ভুটান হচ্ছে এমন একটা দেশ যেখানে হচ্ছে সুখ বা সমৃদ্ধি আছে আর কি, বা একটা সুখের দেশ বা একটা শান্তির দেশ ভুটান বলতে পারো। আচ্ছা, ভুটান ইজ কল্ড, এখানে ভুটানকে ডাকা হয় দ্য জুয়েল অফ ইস্টার্ন হিমালয়াস, ঠিক আছে। এখানে ভুটানকে ডাকা হয় তোমার পূর্ব হিমালয়ের রত্ন, ডাকা হয় ভুটানকে। জুয়েল যেটা আছে এটা হচ্ছে রত্ন। আচ্ছা, দিস এ স্মল, এই ছোট ল্যান্ড লকড কান্ট্রি, এটা হচ্ছে স্থল বেষ্টিত দেশ। আমরা আগের যে দেশগুলো পড়ছি, বিশেষ করে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, এগুলো কিন্তু ওই যে পানি দ্বারা বেষ্টিত ছিল চারপাশ। এটা হচ্ছে স্থল বা মাটি দ্বারা বেষ্টিত, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? ল্যান্ড লকড কান্ট্রি। এই যে দেখো, দিস এ স্মল, এটা হচ্ছে ছোট এবং হচ্ছে ল্যান্ড লকড কান্ট্রি। এখানে স্থল বেষ্টিত দেশটি ইজ লোকেটেড, এটার অবস্থানটা কোথায় দেখো? along the southern slopes of the হিমালয় রেঞ্জ। এটা হচ্ছে হিমালয়ের যে কি এখানে দক্ষিণ যে স্লোপ, মানে যে ঢালটা আছে, এরকম যে ঢাল থাকে না, যদি খারাপভাবে আসে আর কি, সেই ঢালে অবস্থিত। বুঝতে পেরেছো? এই যে দেখো, এই ছোট স্থল বেষ্টিত দেশটি হিমালয় পর্বতমালা দক্ষিণ ঢালে অবস্থিত। বাউন্ডেড বাই তিব্বত, এটা হচ্ছে ওই যে সীমাবদ্ধ বা এর একটি পাশে রয়েছে তিব্বত, সেটা কোন পাশে? ইন দ্য নর্থ, উত্তর পাশে। এটা হচ্ছে ওই যে তিব্বত দ্বারা এটা কি সীমাবদ্ধ বা সীমানা রয়েছে কার? এই যে ভুটানের। আচ্ছা, অ্যান্ড ইন্ডিয়া, এবং ইন্ডিয়ারও সীমানা আছে বা সীমাবদ্ধ ইন্ডিয়া দ্বারাও তিনি ফ্রম দ্য আদার সাইডস, এবং অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়া দ্বারা সীমাবদ্ধ বা ইন্ডিয়া দ্বারা বেষ্টিত। কথা বুঝতে পারছো? আচ্ছা, যে কোনো একটি দেশ হলে তার তো এখানে চারটি দিক হবে। একটি দিক হচ্ছে এখানে তিব্বত দ্বারা সীমাবদ্ধ, বাকি যে তিনটা দিক সেটা হচ্ছে ইন্ডিয়া দ্বারা সীমাবদ্ধ। যেরকম বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে এখানে তিন দিক থেকে সীমানা বা বর্ডার আর কি এখানে কি শেয়ার করেছে, শুধু একটি দিক, হ্যাঁ, এখানে কি তোমার মিয়ানমারের সাথে এখানে সীমানা বর্ডার শেয়ার করেছে, ঠিক আছে। এরকম আর কি এখানে ভুটানের ক্ষেত্রেও বিষয়টা সেম। আচ্ছা, পরবর্তীতে কি আছে আমরা একটু দেখি। দ্য অফিসিয়াল নেম অফ ভুটান, ভুটানের যে অফিসিয়াল নামটা আছে, মানে কাগজপত্র সংবিধানে যে নামটা থাকে আর কি, সেটা হচ্ছে কি ইস ড্রুক ইয়ল আর কি, এরকম দ্রুক ইয়ল এরকম ডাকে আর কি। আচ্ছা, এটা যাই হোক, এটা মানে হচ্ছে কি দেখো, হুইচ মিনস, এটার মানেটা হচ্ছে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। এটা হচ্ছে বজ্র ড্রাগনের দেশ বলা হয় কাকে? এই যে ভুটানকে। আচ্ছা, এটা কেন ডাকা হয় বা এই বজ্র ড্রাগনের দেশটা কি সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখো, ইট আর্নড দিস নেম, এই নেমটা অর্জন করেছে বা এই নামটা এসেছে কিভাবে দেখো, বিকজ অফ দ্য ফিয়ার্স স্টর্মস, ফিয়ার্স মানে তীব্র আর কি, এখানে ঝড় হয়, দ্যাট অফেন রোল ইন, যেটা প্রায় আসে আর কি, ফ্রম দ্য হিমালয়াস, এখানে কি হয়েছে হিমালয় থেকে এই ঝড়টা বা তীব্র ঝড়টা প্রায় আসে। আর যখন তীব্র ঝড় বাতাস হয় তখন কিন্তু বজ্রপাত হয়, ঠিক আছে। মানে আমরা একদম সোজা বাংলায় ঠাডা যেটাকে বলে, এই যে বজ্রপাত হয়
তখন এরকম একটি কথা প্রচলিত আছে যে তখন ভুটানের মানুষ ভাবতো বা মনে করতো ওই যে এখানে হিমালয় বা বড় বড় পাহাড় রয়েছে, তো যখন বজ্রপাত হয় শব্দটা আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। তখন তারা ভাবতো ওই যে হিমালয় থেকে বা ওই পাহাড়গুলো থেকে এখানে ড্রাগন চিৎকার করতেছে বা ডাকতেছে, সে থেকেই এই নামটা হয়েছে বজ্র ড্রাগনের দেশ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাকে একটি প্রশ্ন রেখে যাই, কমেন্ট বক্সে তুমি যদি জেনে থাকো অবশ্যই করবে। এখানে বাংলাদেশের অফিসিয়াল নামটা কি? আমরা তো এই যে বাংলাদেশটা বলি শুধু, তবে সংবিধান কাগজপত্রে বাংলাদেশের অফিসিয়াল নামটা কি তুমি যদি জেনে থাকো, বাংলা ইংলিশ উভয়টাই তুমি কি এখানে কমেন্ট বক্সে জানাতে পারো। তুমি যেটাই জানো বাংলাদেশের ইংলিশে অফিসিয়াল নাম কি এবং বাংলায় এর অফিসিয়াল বা কাগজপত্রে নাম কি। দ্য কান্ট্রি হ্যাজ এরিয়া, এই যে ভুটানের যে কান্ট্রিটা আছে, ঠিক আছে, বা দেশটি আছে, এর এরিয়া কত দেখো, এটা হচ্ছে 38,000, এখানে 38,394 স্কোয়ার কিলোমিটার, 38,394 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এর আয়তন। কার? এটা হচ্ছে ভুটানের। অ্যান্ড এ পপুলেশন, এবং এর জনসংখ্যা হচ্ছে 7,60,896, এবং এর জনসংখ্যা হচ্ছে 7,16,896 জন। তবে এখানে একটা কথা বলি, তুমি যদি বর্তমানে এখানে ভুটানের জনসংখ্যা লিখে বা ভুটানের জনসংখ্যা কত এটা লিখে যদি গুগলে বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো, তাহলে তুমি এই তথ্যটা আরও অনেক বেশি দেখবে বা এর জনসংখ্যাটা এর থেকে অনেক বেশি থাকবে আর কি। কেন থাকবে সেটা হচ্ছে তোমাদের যে 2025 সালের এই যে বইগুলো, এগুলো কিন্তু সেই পুরাতন যে এখানে কি কারিকুলাম ছিল সেগুলো অনুসারে। তো এই পুরাতন কারিকুলামটা কিন্তু 2012 সালের আগে কিন্তু এখানে নবম দশম শ্রেণীতে ইনক্লুড করা হয়েছে। তো তখন যে সংখ্যাটা ছিল ভুটানের জনসংখ্যা এখনও সেটাই রেখেছে, এই তথ্যগুলো আর আপডেট করে নাই, ঠিক আছে। তো 2012 সালে বা তার আগের যে জনসংখ্যা, এখন তো আর সেই জনসংখ্যাটা থাকবে না, অবশ্যই বৃদ্ধি পেয়েছে। সে কারণে একটু গুগলকে সার্চ করে এখানে কমেন্ট বক্সে জানাতে পারো যে বর্তমানে ভুটানের জনসংখ্যা এত। তবে আয়তন এটা তো সেম থাকবে, এটা বাড়বেও না কমবেও না, ঠিক আছে। জনসংখ্যাটা এটা ভেরিয়েবল, হ্যাঁ, এটা কিন্তু পরিবর্তনযোগ্য, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু কমেন্টে জানাতে পারো কত এখন বর্তমানে। দেখো, সিন্স যেহেতু ইট ইজ কাট অফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেহেতু পৃথিবীর বাকি অংশ থেকে এটা হচ্ছে বিচ্ছিন্ন। কারা? এই যে ভুটান। কেন বিচ্ছিন্ন, কীভাবে, সেটা হচ্ছে বাই দ্য গ্রেট হিমালয়াস, এই যে বড় বড় যে হিমালয় পর্বতমালা আছে এটা দ্বারা এই যে তোমার ভুটানটা হচ্ছে পৃথিবীর অনন্য অংশ থেকে বিচ্ছিন্ন বা এখানে নিরবিচ্ছিন্ন যেটা বলতে পারো। সে কারণে কি হয়েছে দেখো, এ ইউনিক কালচার অ্যান্ড ট্র্যাডিশন, একটি ইউনিক অদ্বিতীয় সংস্কৃত কালচার ট্র্যাডিশন ঐতিহ্য, বেসড অন ভিত্তি করে জেন্টাল বুদ্ধিস্ট বিলিফস, এখানে যে বুদ্ধিস্টের যে বিলিফ আছে, বিশ্বাস আছে, সেগুলোর উপর ভিত্তি করে একটি কি হয়েছে দেখো। আচ্ছা, হ্যাভ ইভলভড দেয়ার ওভার টাইম, সময়ের সাথে সাথে এখানে তোমার যে বুদ্ধিস্ট আছে এর বিশ্বাসের উপর ভিত্তি করে একটি ইউনিক কালচার অ্যান্ড ট্র্যাডিশন, মানে একটা অদ্বিতীয় সংস্কৃত এবং ঐতিহ্য এখানে কি ফুটে উঠছে বা এখানে গড়ে উঠেছে। বুঝতে পেরেছ? যেহেতু এটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দেশ, হ্যাঁ, পৃথিবী থেকে ওই যে বড় বড় হিমালয় দ্বারা এটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, সে কারণে এখানে বুদ্ধিস্টের বিলিফের উপরে ভিত্তি করে সুন্দর একটি ইউনিক কালচার এবং ট্র্যাডিশন এখানে গড়ে উঠছে সময়ের উপর ভিত্তি করে। আচ্ছা, তার পরবর্তীতে কি আছে আমরা একটু দেখি। ভুটানিস মেন, ওই যে পুরুষরা আছে, ওয়্যার পরিধান করে, কি পরিধান করে? এক ধরনের পোশাক, সেটা নাম হচ্ছে গো আর কি। আচ্ছা, এটা মানেটা কি? এটা হচ্ছে এ নি লেন্থ রোফ, ঠিক আছে। এটা কিন্তু উচ্চারণটা হবে নি আর কি, ঠিক আছে। এটা একটু দেখে নিও। তাদের হাঁটু পর্যন্ত লম্বা এরকম এক ধরনের পোশাক এই যে পুরুষরা পরিধান করে। অ্যান্ড, এবং এটার নামটা হচ্ছে কি এই যে গো টাইপের এরকম একটা নাম, হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড ওয়েমেন, এখানে যে নারীরা আছে, ওয়্যার পরিধান করে কিরা। কিরাটা কি? এটা হচ্ছে শিট লাইক ক্লথ পিস, এটা হচ্ছে চাদর টাইপের বা চাদরের টুকরা এইরকম আর কি একটি পরিধান মেয়েরা পরিধান করে এবং নাম হচ্ছে কিরা। এখান থেকে তোমরা এই ছবিটা দেখতে পারো, এটা তোমাদের পাঠ্য বইয়ের ছবি। আমি কি এটা তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা দেখে আসতে পারো। এটা হচ্ছে একটা ভুটানিজ ফ্যামিলি আর কি,
ইন ট্র্যাডিশনাল ক্লথস, তাদের ঐতিহ্যবাহী পোশাক একটি ভুটানি ফ্যামিলি আর কি। তোমরা যদি গুগলে চলে যাও সেখানে তোমরা রঙিন ছবিটা দেখতে পাবে, তখন তোমরা স্পষ্ট পোশাক সম্পর্কে ধারণা পাবে। বুঝতে পেরেছ? ভুটানিস হাউজেস, ওদের যে বাড়িঘর থাকে ভুটানিদের, হ্যাঁ, আর বিল্ড, এটা নির্মাণ করা হয় ফরম মাঠ, কাদা থেকে, অ্যান্ড স্টোন, পাথর থেকে। বুঝতে পেরেছ? ওদের ঘর বাড়ি কি ওই যে কাদা এবং পাথর দিয়ে তৈরি করা হয়, খুবই মজবুত, খুবই শক্তিশালী হয় এই বিষয়গুলো। উইথ উডেন সিংহল রুফ, সিংহল হচ্ছে অমিশ্রণ, ঠিক আছে, রুফ তো বুঝো আর কি, ছাদ, বা এখানে অমিশ্রণ কাঠ দিয়ে ওদের ছাদটা নির্মাণ করা হয়। বাড়িটা তৈরি করা হয় কাদা এবং পাথর থেকে, এবং এর যে ছাদ থাকে, ঠিক আছে, সেটা থাকে অমিশ্রণ কাঠের দ্বারা এই ছাদটা তৈরি করা হয়। দ্য ভুটানিস নেভার ইউজ, তারা কখনোই ব্যবহার করে না আইয়ার, হ্যাঁ, এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু আইয়ার, তোমরা চাইলে একটু দেখে আসতে পারো। নেলস, তারা কখনোই ব্যবহার করে না এই যে তোমার লোহার পেরেক ইন দেয়ার বিল্ডিংস, তাদের বিল্ডিংসে তারা কখনোই কি লোহার পেরেক ব্যবহার করে না। এখন তুমি প্রশ্ন করতে পারো তাহলে কিভাবে পেরেক ব্যবহার করে, সেটা হচ্ছে তোমরা যারা কাঠের চেয়ার দেখেছো সেখানেও কিন্তু এক ধরনের পেরেক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কাঠের, মানে কাঠকে চিকন করে সেটা পেরেক হিসেবে ব্যবহার করা হয়, তাদেরও সেভাবে ব্যবহার করা হতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা এখানে ওই যে গুগলে সার্চ করতে পারো, এখানেও যে কাঠের পেরেক কোনগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে। আর যারা এই বিষয়গুলো দেখেছো তাদের তো এগুলো সার্চ দেওয়ার প্রশ্নই আসে না, তোমরা তো এগুলো জানো। আচ্ছা, ইউজুয়ালি, সাধারণত, দ্য ভুটানিস বিল্ড ইজ আদার্স হাউজেস, এখানে কি করে ওই যে ভুটানিস যারা আছে তারা ওই যে মানে বাড়িঘর যখন নির্মাণ করে একে অপরের কিভাবে, দেখো, বাই এক্সচেঞ্জিং, মানে এখানে এক্সচেঞ্জিং হচ্ছে কি বিনিময় প্রথা যেটা আছে, লেবার, শ্রম বিনিময় করে উইথিন দ্য কমিউনিটি, সম্প্রদায়ের মধ্যে তারা শ্রম বিনিময় করে তারপর বাড়িঘর তৈরি করে। কিভাবে বুঝতে পারো না, আমি বুঝিয়ে বলছি বিষয়টা। দেখো, এখানে আমরা দুইজন পুরুষ আছে, এই একজন, এই একজন। ফার্স্ট হচ্ছে এর বাড়িটা তৈরি করা হবে, তো এর বাড়িটা তৈরি করার জন্য এই লোকটা হচ্ছে কি এর বাড়িতে শ্রম দিবে, কাজ করে দিবে, বা বাড়িঘর তৈরি করতে যত শ্রম লাগে, কায়িক শ্রম, সেটা আর কি দিবে। হ্যাঁ, কে দিবে? এ দিবে। তো এর বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর এ যখন বাড়ি তৈরি করবে, আবার এই লোক এর বাড়ি তৈরি করতে সাহায্য করবে কায়িক শ্রম দিয়ে বা কাজ করে দিবে। এটাই হচ্ছে কি ওই যে এক্সচেঞ্জিং লেবার, শ্রম বিনিময় করে একজনের বাড়ি তৈরিতে অন্যজন সাহায্য করে, আবার অন্যজনের বাড়ি তৈরিতে আর একজন সাহায্য করে। এটা হচ্ছে তাদের সম্প্রদায়ের মধ্যে এভাবে শ্রম বিনিময় করে তারা এই কাজগুলো করে থাকে। এটাতে কি হয়, ওই যে বাহির থেকে টাকা পয়সা দিয়ে তোমার শ্রমিক নিয়ে আসতে হয় না, একটা সাম্প্রতিক বন্ধনের একটি চিত্র ফুটে ওঠে, ঠিক না? দেখো, ডিফারেন্ট ফেস্টিভ্যালস, এখানে বিভিন্ন যে ফেস্টিভ্যালস, উৎসব আর কি, আর সেলিব্রেটেড অল ইয়ার, সারা বছর, রাউন্ড ইন ভুটান, মানে ভুটানের সারা বছর বিভিন্ন উৎসব এগুলো কি পালন করা হয় বা উদযাপন করা হয়, ঠিক আছে? আচ্ছা, কালারফুল মাস্ক, এখানে যে রঙিন যে মাস্ক থাকে আর ইউজড ব্যবহার করা হয় ইন দ্য ফেস্টিভ্যালস, এই ফেস্টিভ্যালে বিভিন্ন কালারফুল মাস্ক ব্যবহার করা হয়। এই যে কালারফুল মাস্কের ব্যবহার, হুইচ রিফ্লেক্ট, যেটা প্রতিফলন হয় বা ফুটিয়ে তুলে দ্য রিচ ভুটানিস কালচার, ঠিক আছে? ওই যে কালারফুল যে মাস্ক আছে এর ব্যবহারটা ভুটানের যে একটা রিচ কালচার আছে সেটা ফুটিয়ে তোলে, বা একটা সমৃদ্ধ কালচার আছে বা সংস্কৃতি আছে সেটা ফুটিয়ে তোলে। আচ্ছা, তারপর কি আছে দেখো, এই সেন্টেন্সগুলো এখান থেকে এই যে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখবে। দেখো, ড্যান্সেস আর পারফর্মড, এখানে নাচ করা হয় বা এখানে নাচা হয় আর কি, কি দ্বারা? বাই বুদ্ধিস্ট, এখানে ওই যে বুদ্ধিস্ট মংস আছে, মানে সন্ন্যাসী যারা আছে, যারা ওই যে ধর্মকর্ম পালন করে, এদের দ্বারা আর কি তোমরা ধরতে পারো। এখানে যেহেতু তুলনা করা উচিত না, তারপরও যে বিভিন্ন মানে হিন্দু ধর্মের যারা আছে এরা, তারপর মুসলিম ধর্মের যারা আছে, ধর্ম যারা বেশি প্রচার করে আর কি, এই যে হুজুর টাইপের, তারপরে এখানে হিন্দুদের কারা থাকে, ওই যে সাধু টাইপের যারা থাকে, এরকম আর কি সন্ন্যাসী যারা আছে তাদের দ্বারা কী করা হয় এখানে, তারা আর কি নাচে। কেন নাচে? দেখো, টু প্রোটেক্ট দ্য ভ্যালি, ওই যে ভ্যালি থাকে, তারা যে উপত্যকা আছে যেখানে বসবাস করে সেটা রক্ষা করার জন্য বা সেটা প্রোটেক্ট করার জন্য। অ্যান্ড অড অফ মানে দূরে সরিয়ে দেওয়া, ঠিক আছে? ইভিল, এই যে স্পিরিটস, এবং খারাপ যে আত্মা আছে, স্পিরিটস মানে আত্মার কি, খারাপ আত্মা বা অশুভ আত্মা, এটা দূরে রাখা এবং তাদের ভ্যালিটাকে প্রোটেক্ট করার জন্য তাদের যে এখানে ওই যে ধর্মীয় বা এখানে বুদ্ধিস্ট যে বিভিন্ন সন্ন্যাসী থাকে তাদের দ্বারা এখানে কি ওই যে নাচ পারফর্ম করা হয়, ঠিক আছে, বা এখানে নাচা হয়। কথা বুঝতে পেরেছো? এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমরা বুঝতে পারবে বাংলাটা
এটা যদি বাংলাটা বুঝতে পারো তাহলে এগুলো সহজ লাগবে। মানে তাদের ওই যে উপত্যকা, আবার একটু ভালো করে বুঝো বাংলাটা, তাদের উপত্যকা মানে যেখানে বসবাস করে সেখানে একটা উপত্যকা, এবং হচ্ছে উপত্যকাটা রক্ষা করা, এবং হচ্ছে ওই যে খারাপ আত্মা আছে, অশুভ আত্মা, সেটা দূর করার জন্য তারা এই নাচগুলো করে থাকে। এবং এটা কারা করে? ওই যে বুদ্ধিস্ট যে বিভিন্ন কি আছে সন্ন্যাসী আছে তারা করে। আচ্ছা, দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যালস, এখানে প্রধান যে ধর্মীয় উৎসবটা রয়েছে এটা কি হিসাবে ডাকা হয়? সেসুস, এটা সেসুস নামে ডাকা হয়। ঠিক আছে, এটা হচ্ছে তাদের প্রধান ধর্মীয় ফেস্টিভ্যাল মানে উৎসব। আচ্ছা, দ্য টিচিং অফ লর্ড বুদ্ধা, ঠিক আছে, মানে লর্ড বুদ্ধা যে আছে এর যে টিচিং আছে বা এর যে শিক্ষাটা আছে, ধর্মীয় যে প্রদান থাকে না, বিভিন্ন ধর্মর তো বিভিন্ন প্রদান থাকে, এই ধর্মীয় প্রদানের যে শিক্ষাগুলো আছে, দ্য টিচিং অফ লর্ড বুদ্ধা, ওর যে শিক্ষাটা আছে বা ওর যে আদর্শ আছে, ঠিক আছে, সেগুলো কি করা হয়? আর এনাক্টেড মানে মঞ্চায়িত করা, ওই যে নাটক করে, অভিনয় করে, মানুষ দেখায় না যে এই বিষয়গুলো বলছে, এগুলো আমাদের ধর্মে করতে বলছে, এগুলো নিষেধ করছে, সেই বিষয়গুলো আর এনাক্টেড করা হয়, মানে অভিনীত করা হয় বা এখানে মঞ্চায়িত করা হয়। কিভাবে? দেখো, থ্রু মার্কস ডান্স, এটা হচ্ছে মার্কস ডান্সের মাধ্যমে করা হয়। তুমি একদম যারা মুসলিম আছে এটা ভালো করে বুঝতে পারবে। আমাদের যে হুজুরেরা আছে না, তারা বিভিন্ন মাহফিলের মাধ্যমে বলেন আর কি আমাদের ওই যে ইসলামের যে বিষয়গুলো, এটা করতে হবে, এটা করতে হবে না, সেই বিষয়গুলোই আর কি। ঠিক আছে, ওদের হচ্ছে ওই যে দ্য টিচিংস অফ লর্ড বুদ্ধা, লর্ড বুদ্ধার যে শিক্ষাটা আছে সেটা মঞ্চায়িত করা হয়, এনাক্টেড করা হয় বা অভিনয় করে দেখানো হয়। কিসের মাধ্যমে? থ্রু মার্কস ড্যান্সেস, ওই যে মার্কস ড্যান্স আছে বা মার্কস যে নৃত্য আছে সেগুলোর মাধ্যমে। এবং এটা হয়ে থাকে ফর 3 to 5 days, 3 থেকে 5 দিন এই বিষয়গুলো হয়ে থাকে। ইন দ্য কোর্ট্রিয়াট হচ্ছে আঙিনা আর কি। ঠিক আছে, আঙিনায় অফ দ্য মনেস্ট্রিস হচ্ছে সন্ন্যাসী, ওই যে সন্ন্যাসী যারা আছে, যারা বৌদ্ধদের যারা ওই যে ধর্ম পালন করে বা ধর্মে যারা প্রচার করে, ঠিক আছে, মানে তাদের যে মঠ আছে বা তাদের যে এখানে সন্ন্যাসীদের যে বিভিন্ন আঙিনা আছে, ঠিক আছে, সেখানে বসে এই নৃত্যগুলো করা হয় 3 থেকে 5 দিন। এবং এখানে কি করা হয়? এনাক্টেড মানে ওই যে অভিনয় করে বা এখানে মঞ্চায়িত করা হয়। বুদ্ধ যে আছে তার যে বিভিন্ন শিক্ষা আছে সেগুলো সামাজিক, সেগুলো সাধারণ মানুষের মধ্যে এখানে কি ওই যে ফুটিয়ে তোলার জন্য বা সাধারণ মানুষকে জানানোর জন্য এই বিষয়গুলো করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। তারপর কি আছে দেখো, পিপল অ্যাটেন্ড দিস ইভেন্টস, মানুষজন অ্যাটেন্ড করে এই ইভেন্টস আর কি, এই অনুষ্ঠানে। মনে করো ইভেন্টস কোনটা? ওই যে যেখানে নাচা হয়। কেন নাচা হয়? ওই যে তোমার বুদ্ধের যে শিক্ষাটা আছে সেটা সাধারণ মানুষের মধ্যে প্রচার করার জন্য। এবং এটা অভিনয় করা হয়, এনাক্টেড করা হয় বা মঞ্চায়িত বা নাটকের মাধ্যমে মানুষকে দেখানো হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তো মানুষজন সেখানে অ্যাটেন্ড করে উইথ দেয়ার বেস্ট ক্লথ, তাদের একদম সেরা বা সুন্দর পোশাকগুলো পরিধান করে। ক্যারিং, ঠিক আছে, বহন করে পিকনিক বাস্কেটস, এবং পিকনিক বাস্কেট বহন করে, বিভিন্ন বাস্কেট নিয়ে আসে, সেগুলোর মধ্যে পিকনিক করার মতো বা 3 থেকে 5 দিন যে বিষয়গুলো খাবে তারা সেই বিষয়গুলো নিয়ে আসে। বুঝতে পারছো? যেহেতু এই বিষয়গুলো 3 থেকে 5 দিন হয় সেহেতু তারা পিকনিকের জন্য একটা বাস্কেট নিয়ে আসে যেখানে তারা খাবার দাবারের ব্যবস্থা করে থাকে। আমরা যখন মুসলিমরা ধরে নিতে পারো, আমি আবার বলতেছি তুলনা করা ঠিক না আর কি, তারপর ওই যে মানে মুসলিমরা যে বিভিন্ন বড় বড় মাহফিলে যায়, সেখানে অনেকদিন মাহফিলে থাকে, বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে যায়, তারাও সেরকম আর কি বিষয়গুলো করে, কারণ তাদের সেখানে থাকতে হবে, তারা একটা নির্দিষ্ট স্থানে আসে সেই ফেস্টিভ্যালে বা উৎসবে যোগদান করতে আর কি। আচ্ছা, অ্যানাদার মেজর ফেস্টিভ্যাল, আরও একটা মেজর ফেস্টিভ্যাল আছে, ইজ কল্ড, এটাকে ডাকা হয় লোসার নামে এই বিষয়টা ডাকা হয়। এটা একটা কি ওদের প্রধান ফেস্টিভ্যাল বা উৎসব। এখানে কি কি করা হয় বা কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা পরের স্লাইডে দেখতে পাবো। আচ্ছা দেখো, ইট ইজ সেলিব্রেটেড, এটা উদযাপন করা হয় অন লুনার নিউ ইয়ার, এটা কি উদযাপন করা হয় ওই যে নতুন চন্দ্র বছরের শুরুতে আর কি। ঠিক আছে, আচ্ছা, পিপল কুক, মানুষজন এখানে রান্না করে স্পেশাল ডিশেস অ্যান্ড ওয়্যার নিউ ক্লোথস, এখানে ওই যে মানুষ এদের বিশেষ যে খাবারগুলো আছে সেগুলো রান্না করে এবং পরিধান করে নতুন পোশাক। এগুলো সকল ধর্মীয় উৎসবের ক্ষেত্রে সেম, মানুষ নতুন নতুন মানে বিভিন্ন তাদের যে স্পেশাল বিশেষ খাদ্য থাকে সেগুলো রান্না করে এবং নতুন নতুন পোশাক পরিধান করে। আচ্ছা, ইট ইজ টাইম ফর ফ্যামিলি গেট টুগেদার, এবং এটা একটা সময় থাকে ফ্যামিলি সবার একত্র হওয়ার বা গেট টুগেদার করার। ঠিক আছে, আমাদের যেরকম মুসলিম যে ফেস্টিভ্যালগুলো বড় বড় ঈদ, কোরবানি, সেগুলোর মাধ্যমে আমরা ফ্যামিলি গেট টুগেদার বা পরিবারের সবাই একত্র হই, তারাও এইসব ধর্মীয় উৎসবের মাধ্যমে তাদের গেট টুগেদার হয়, ফ্যামিলি গেট টুগেদার আর কি। ঠিক আছে, আচ্ছা, মেন এখানে তারপর হচ্ছে কারা, এই যে পুরুষরা পেলে আর্চারি,
আর্চারি হচ্ছে ওই যে তীর ধনুক আছে না, সেগুলো আর কি খেলে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ডার্টস। ডার্টস হচ্ছে এটা আর কি ওই যে দেওয়ালে একটা নির্দিষ্ট করে একটা চিহ্ন দিয়ে সেখানে আর কি মারে নির্দিষ্ট করার জন্য। তোমরা মেবি কথার থেকে এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে ডার্টস। এটি কি পুরুষরা খেলে এবং আর্চারি তীর ধনুক যেগুলো আছে সেগুলো খেলে। হোয়াইল যখন বা যেখানে ওয়েমেন কি করে, সিং গান করে অ্যান্ড ড্যান্স এবং নৃত্য করে। পুরুষরা ওই যে তোমার তীর ধনুক এবং হচ্ছে ডার্টস যে খেলাটা আছে সেগুলো খেলে, এবং মেয়েরা হচ্ছে গান করে এবং ড্যান্স করে। কখন? ওই যে ওই বিভিন্ন ফেস্টিভ্যালে আর কি। আচ্ছা, তারপর কি আছে দেখো, পিওর মাউন্টেন এয়ার, ওই যে একদম বিশুদ্ধ যে পাহাড়ে কি আছে, বাতাস আছে। তারপর আছে ক্রিস্টাল ব্লু স্কাই। ক্রিস্টাল কি ওই যে তোমার একদম স্বচ্ছ, ঠিক আছে। এখানে ব্লু স্কাই নীল যে আকাশ থাকে, অ্যান্ড হচ্ছে প্রিস্টিন ভেজিটেশন, ঠিক আছে, মানে প্রাচীন বা একদম পুরনো যে ভেজিটেশন আছে, গাছপালা আছে। কভার হ্যাভ মেড দ্য স্মল কান্ট্রি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন। একটু ভালো করে দেখো, এই যে তোমার বিশুদ্ধ পাহাড়ি বাতাস আছে, তারপর একদম স্বচ্ছ ব্লু স্কাই আছে, এবং যে বিভিন্ন কি প্রিস্টেন ভেজিটেশন আছে, মানে হচ্ছে পুরাতন যে গাছপালা আছে বা উদ্ভিদ আছে, সেগুলো কি করে হ্যাভ মেড দিস স্মল কান্ট্রি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন। এই বিষয়গুলো, এই যে উপরের বিষয়গুলো একটা কি করেছে, এই দেশটাকে একটা আদর্শ ডেস্টিনেশন মানে একটা গন্তব্যে এখানে তৈরি করেছে বা একটা গন্তব্য বানিয়েছে। কিসের জন্য? ফর দ্য এনভায়রনমেন্ট লাভার্স, যারা হচ্ছে প্রকৃতি ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, তারা এই দেশটাকে একটা আদর্শ গন্তব্য হিসেবে বিবেচনা করে। কারণ এখানে রয়েছে ওই যে পিওর মাউন্টেন এয়ার, বিশুদ্ধ তোমার পাহাড়ি বাতাস রয়েছে, একদম স্বচ্ছ তোমার একদম আকাশ থাকবে, নীল আকাশ থাকবে, এবং প্রাচীন বা পুরনো পুরনো বিভিন্ন উদ্ভিদ থাকবে। এ কারণে যারা এখানে ঘুরতে ভালোবাসে তারা এটাকে কি এই যে ভুটানকে একটা আইডিয়াল, একটা আদর্শ ডেস্টিনেশন বা গন্তব্য হিসেবে বিবেচনা করে, এবং অবশ্যই সেখানে ঘুরতে যায় বা ঘুরতে যাওয়ার ট্রাই করে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপর কি আছে আমরা একটু দেখি। দ্য ইকোসিস্টেম অফ দিস স্মল নেশন, এই যে ইকোসিস্টেম যে বাস্তু সংস্থান আছে এই ছোট দেশটিতে, সাপোর্টস দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফুনা। এখানে কি করে? সাপোর্ট করে, সহায়তা করে। দ্য এক্সিস্টেন্স এটা হচ্ছে অস্তিত্ব, কিসের? ওই যে রিচ ফ্লোরা অ্যান্ড ফুনা। ফ্লোরা হচ্ছে ওই যে উদ্ভিদকুল এবং প্রাণীকুল যারা আছে, এদেরকে, এদের যে অস্তিত্ব আছে এটা রক্ষা করার জন্য সাপোর্ট করে এই দেশটার বাস্তু সংস্থান। হ্যাঁ, হুইজ আর প্রোটেক্টেড বাই স্ট্রিক্ট ল, এবং এটা হচ্ছে কঠোর আইন দ্বারা এই বিষয়গুলোকে কি এখানে করানো হয় বা এই বিষয়গুলো নিশ্চিত করা হয়। আবার ভালো করে বুঝো, এর যে ইকোসিস্টেম মানে বাস্তু সংস্থানটা আছে সেটা রক্ষা করে, এবং কি রক্ষা করে? দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফুনা, উদ্ভিদকুল এবং প্রাণীকুল তাদের যে এক্সিস্টেন্স আছে সেগুলো রক্ষা করতে হবে, এবং এগুলোর জন্য বা এগুলো রক্ষা করা হয় কঠোর আইন দ্বারা, ঠিক আছে, স্ট্রিক্ট ল দ্বারা আর কি। তাদের যেখানে ইকোসিস্টেম আছে বা বাস্তু সংস্থান আছে সেগুলো রক্ষা করার জন্য এই দেশ বা এই দেশের আইন বা সংবিধান খুবই এখানে সতর্ক বা খুবই কঠোর। এনিওয়ান ফাউন্ড অফ গিলটি অফ কিলিং ইভেন এ ব্ল্যাক নেকড ক্রেন, এখানে কেউ যদি একটি কালো ওই যে সারস পাখি যেটা আছে সেটাও যদি কেউ মেরে ফেলে বা সেটার জন্য কেউ যদি অপরাধী হয়ে থাকে, তাহলে কি হতে পারে? কুড বি সেন্টেন্সড টু বি লাইফ ইন প্রিজন, তাহলে তাকে কি এখানে আজীবন কারাদণ্ড দেওয়া হতে পারে, ঠিক আছে। সারস পাখি হচ্ছে এই যে ক্রেন যেটা আছে সেটা হচ্ছে ওই যে বক আছে না, তোমরা বাংলাদেশে যেটা আর কি বক বলে, এই টাইপের কেউ যদি একটা কালো পাখিও আর কি মেরে ফেলে, যদি প্রমাণিত হয় তাকে আজীবন এখানে কি কারাদণ্ড হতে পারে। ভাবা যায় একটি পাখির হত্যার জন্য কি এখানে কারাদণ্ড হতে পারে, কিন্তু বাংলাদেশে কি হয় তোমরা তো সেটা বুঝতেই আছো, যেখানে মানুষ হ্যাঁ শেষ করে ফেললেও কি এখানে কি কারাদণ্ড, বা কারাদণ্ড হলেও সেটা আজীবন হয় না, কিছুদিন পর টাকা পয়সা দিয়ে বের হয়ে আসে। তো এখানে এদের যে বাস্তু সংস্থান উপরে যে সেন্টেন্সটা বলছে সেটা রক্ষা করার জন্য, বা উদ্ভিদকুল, ঠিক আছে, ফ্লোরা অ্যান্ড ফুনা যেটা আছে, ঠিক আছে, এই বিষয়গুলো রক্ষা করার জন্য তারা কতটা এখানে সিরিয়াস। দ্য গভর্নমেন্ট অফ ভুটান, এই যে ভুটানের সরকার আছে, হ্যাজ টেকেন এ নাম্বার অফ স্টেপস টু প্রোটেক্ট ইটস বায়োডাইভার্সিটি, এখানে সরকার অনেকগুলো স্টেপ বা পদক্ষেপ নিয়েছে প্রোটেক্ট বায়োডাইভার্সিটি, এই যে রক্ষা করার জন্য এদের যে বায়োডাইভার্সিটি আছে, ঠিক আছে, এদের যে জৈব বৈচিত্র্য আছে সেটা রক্ষা করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে ভুটানের সরকার। আচ্ছা, ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, ভুটান হয় প্রথম একটি দেশ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, উইথ এ স্পেসিফিক কনস্টিটিউশনাল অব্লিগেশন, মানে সাংবিধানিকভাবে এদের অব্লিগেশন বাধ্যবাধকতা আছে, ঠিক আছে। বাধ্যবাধকতা কি?
অন ইটস পিপল, মানে এর যে মানুষ আছে, এর যে জনসংখ্যা আছে, এর উপর সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা আছে, মানে সাংবিধানিকভাবে সংবিধানে লেখা আছে যে এই বিষয়গুলো তোমাকে করতে হবে। টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশকে রক্ষা করতে তোমাকে এই বিষয়গুলো করতে হবে। এটা একদম ওদের সংবিধানে লেখা আছে, বুঝতে পারছো? এবং এটাই হচ্ছে পৃথিবীর ফার্স্ট একটি দেশ যাদের সংবিধানে লেখা আছে তোমার পরিবেশ রক্ষায় এই বিষয়গুলো করতে হবে। তো সংবিধানের বিষয়গুলো অমান্য করলে তো বুঝতেই পারো তার তো অবশ্যই শাস্তি হবে। সেখানে কেউ ভয়ে কি ওই যে সেই বিষয়গুলো অমান্য করতে পারে না, এবং অবশ্যই তাদের পরিবেশ রক্ষায় যে দায়িত্বগুলো বা যে বাধ্যবাধকতাগুলো আছে, যে অব্লিগেশনগুলো আছে, সেগুলো রক্ষা করার চেষ্টা করে। এ কারণেই এদের এনভায়রনমেন্ট বা পরিবেশটা এত সুন্দর থাকে আর কি। আশা করি বুঝতে পারতেছো তোমরা। তারপরও আমি আরও ভালো করে বুঝাবো, যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। এই যে দেখো, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশনস, ওই যে সংবিধান অনুসারে বা সংবিধানে কী আছে দেখো, অ্যাট লিস্ট 60% অফ দ্য কান্ট্রি, একদম কমপক্ষে হলো 60% দেশটা কী করতে হবে, মাস্ট রিমেন আন্ডার ফরেস্ট কভার অ্যাট অল টাইম। এখানে সব সময় এই দেশটি সব সময় 60% কী করতে হবে, এখানে তোমার বনভূমি রাখতে হবে। কম করে হলো 60% এই দেশটাকে কি এখানে বনভূমি থাকতে হবে, বা বনভূমি বা বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত থাকতে হবে। এটা হচ্ছে কি ওদের সংবিধান অনুসারে এটা বলা আছে, বা সংবিধান এটা কি বলা আছে। খুবই সিরিয়াস একটি বিষয়। দেখো, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন মানে সংবিধান অনুসারে অ্যাট লিস্ট কম করে হলো 60% অফ দ্য কান্ট্রি, এখানে হচ্ছে দেশের যে 60% আছে, মাস্ট রিমেন আন্ডার ফরেস্ট কভার অ্যাট অল টাইমস। এটা হচ্ছে সব সময় 60% বনাঞ্চল দ্বারা ঢেকে রাখতে হবে। দেখো, এফোর্টস আর অলসো টেকেন, ঠিক আছে। এখানে বিভিন্ন যে প্রসেসটা আছে সেগুলো গ্রহণ করা হয়। কেন? টু প্রোটেক্ট দ্য নেশন, এই জাতিটাকে বা এই দেশটিকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন প্রসেসটা সেগুলো নেওয়া হয় বা গ্রহণ করা হয়। অ্যাগেনস্ট দ্য ইন্ট্রুশন অফ ফরেন কালচার অ্যান্ড ভ্যালুস, এটা কেন করা হয়? বিভিন্ন যে প্রসেসটা গ্রহণ করা হয় এই দেশটাকে কি এখানে প্রোটেক্ট করতে, রক্ষা করতে, বা এই জাতিটাকে রক্ষা করতে বিভিন্ন যে ফরেন কালচার আছে এবং ভ্যালুস আছে, মূল্যবোধ আছে, সেগুলো যাতে করে তাদের দেশে না আসতে পারে। এই সেন্টেন্সটার বা বাক্যটার মানে হচ্ছে, আমরা মাঝে মাঝে বলি না ওই যে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে এসে আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলছে, এরকম যে কোনো সংস্কৃতি ভুটানের দেশে ঢুকতে না পারে সে কারণে বিভিন্ন প্রসেসটা করা হয়ে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো, দ্য ফার্স্ট ফরেন ট্যুরিস্ট ওয়ার অ্যালাউড, এখানে ওই যে ফার্স্ট যে ফরেন বিদেশি যে ট্যুরিস্ট পর্যটক আর কি ইনটু ভুটান ইন 1974, এটা হচ্ছে 1974 সালে, মানে ওরা অনুমতি দিছে যে কোনো বিদেশ থেকে নাগরিক বা যে পর্যটক আছে তারা তাদের দেশ কি ভিজিট করতে পারবে। বুঝতে পারছো? অনেক দেরিতে আর কি। আচ্ছা, ওই যে এই একটা ভয়ে যে বিদেশ থেকে বা বাহির থেকে মানুষ আসলে তাদের যে কালচার সংস্কৃতি আছে এবং ভ্যালুস মূল্যবোধ আছে সেগুলো আমাদের দেশের সাথে মিশে যাবে, বা আমাদের দেশের মানুষ সেগুলো ফলো করবে বা অনুসরণ করবে, ঠিক আছে। এই ভয়ে ওই যে বিদেশি পর্যটক এটা অনুমতি আগে দেয় নাই, সর্বপ্রথম 1974 সালে দিয়েছিল। আচ্ছা, নাও ট্যুরিজম ইজ এনকারেজড, বর্তমানে ওই যে যারা ট্যুরিজম আছে পর্যটককে কি উৎসাহিত করা হয়, বাট কিন্তু ইট ইজ কন্ট্রোলড, কিন্তু এটা কি নিয়ন্ত্রিত, ঠিক আছে। অ্যান্ড লিমিটেড, এবং এটা হচ্ছে লিমিটেড অ্যাবাউট 6000 ভিজিটার্স এ ইয়ার, মাত্র একটি বছরে মাত্র 6000 কি এখানে যে পরিদর্শক আছে বা এখানে যারা ভ্রমণ করতে যাবে মাত্র 6000 মানুষ এই দেশটি ভ্রমণ করতে পারবে একটি বছরে, ঠিক আছে। বর্তমানে কি করছে, এই যে ট্যুরিস্টকে এনকারেজ করতেছে, উৎসাহিত করতেছে যে আপনারা আসুন আমাদের দেশে, এখন আর সমস্যা নেই, আমরা ওই যে আগে আসতে দিতাম না সেই বিষয়গুলো আমরা তুলে নিয়েছি, তবে এই বিষয়টা কি সীমাবদ্ধ, ঠিক আছে। নির্দিষ্ট একটা সংখ্যা আছে, এর বেশি এখানে আসতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, ভুটান ইজ ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ, ভুটান হচ্ছে এরকম একটি দেশ বা শেষ দেশগুলো ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, টু ইন্ট্রোডিউস টেলিভিশন অ্যান্ড দ্য ইন্টারনেট টু ইটস পিপল। এই যে ভুটান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ বা সর্বশেষ দেশগুলোর মধ্যে একটি অন্যতম। কোন দিক থেকে সর্বশেষ? সেটা হচ্ছে যারা এখানে পরিচয় করিয়ে দিয়েছে টেলিভিশন এবং ইন্টারনেট টু ইটস পিপল, এদের যে জনসংখ্যা আছে বা এদের দেশের যে মানুষগুলো আছে তার সাথে বা তাদের সাথে একদম সর্বশেষ দেশ পর্যায়ে, ঠিক আছে। মানে
সব থেকে দেরি করে আর কি, বিভিন্ন যে দেশগুলো আছে তাদের থেকে সব থেকে দেরি করে তাদের দেশের টেলিভিশন এবং ইন্টারনেটের যে সুযোগ সুবিধা সেগুলো দিয়েছিল। বুঝতে পেরেছো? এদের জনগণকে এই সেবাগুলো অনেক দেরি করে দিয়েছিল। আচ্ছা দেখো, দ্য গভর্নমেন্ট লিফটেড এ ব্যান অন টিভি অ্যান্ড ইন্টারনেট অনলি 1990। এটা হচ্ছে 1999 সালে মাত্র এই যে টিভি এবং হচ্ছে ইন্টারনেট থেকে তাদের যে নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে নিয়েছিল। তো 1999 আগ পর্যন্ত তাদের দেশে এগুলো একদম নিষিদ্ধ ছিল, ব্যান ছিল আর কি। তো ভাবা যায় এরা কতটা ওই যে বাহিরের সংস্কৃতি ইন্টারনেটের মাধ্যমে বা টিভি দেখলে সেইগুলো প্রবেশ করবে, সেই ভয়ে তারা এই বিষয়গুলো একদম ব্যান বা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। হ্যাঁ, বুঝতে পারছো? এটা আর কি তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের ট্রেডিশন ধরে রাখার জন্য তারা বদ্ধ প্রতিকর ছিল। আচ্ছা, দ্য ভুটানিজ গভর্নমেন্ট হ্যাজ মেড ইট ম্যান্ডেটরি ফর অল ভুটানিজ। এখানে একদম বাধ্যবাধকতা করেছে সকল ভুটানিজের জন্য, সেটা কি? টু ওয়্যার, পরিধান করতে হবে অনলি দেয়ার ন্যাশনাল ড্রেস ইন পাবলিক। এই যে ইন পাবলিক, জনসম্মুখে তাদের যে ন্যাশনাল জাতীয় পোশাক আছে সেগুলোই পরিধান করতে হবে। হয়তোবা তুমি অন্য যে কোনো একটা পোশাক বাসার মধ্যে পরতে পারবা, ঘরের মধ্যে পরতে পারবা, কিন্তু ইন পাবলিক জনসম্মুখে তোমাকে অবশ্যই তোমাদের যে ন্যাশনাল পোশাক আছে সেটা পরিধান করতে হবে। এটা কি করছে? একদম বাধ্যবাধকতা করছে এই যে তোমার ভুটানিজ সরকার। আচ্ছা, তারপর কি আছে আমরা সর্বশেষ স্লাইডটা একটু দেখি। ফাইনালি, পরিশেষে দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে একদম ইন্টারেস্টিং একটা মজার ব্যাপার হচ্ছে কি দেখো, ভুটান ইজ দ্যাট, হ্যাঁ ভুটান এরকম, দে আর অনলি কান্ট্রি, ভুটান হচ্ছে এমন একটি দেশ দ্যাট মেজার্স সাকসেস ইন গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। এখানে তারা কি করে? পরিমাপ করে তাদের যে একদম সুখ আছে, একটা ন্যাশনাল যে সুখ আছে, রাদার দেন গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এরা কি করে? এরা হচ্ছে এমন একটি দেশ যারা মোট জাতীয় উৎপাদনের বদলে মোট জাতীয় সুখের ভিত্তিতে সাফল্য পরিমাপ করে থাকে। মানে তাদের দেশে উৎপাদন কীরকম হলো বা সেগুলোতে তারা খেতে পারবে কিনা, তার থেকে তারা বেশি ফোকাস করে তাদের দেশের মানুষ সুখী আছে কিনা। ঠিক আছে, সেই সুখের উপর ভিত্তি করে তারা সাফল্য পরিমাপ করে, কিন্তু তাদের জাতীয় উৎপাদনের বদলে। ঠিক আছে, এটা আর কি সকল দেশ হচ্ছে জাতীয় উৎপাদনের উপর ভিত্তি করে তাদের কি এখানে সাফল্য পরিমাপ করে, কিন্তু এখানে ভুটান হচ্ছে তাদের জাতীয় সুখের উপর ভিত্তি করে সাফল্য পরিমাপ করে। হ্যাঁ, এটা একটি দেশ পৃথিবীতে, এরা হচ্ছে ব্যতিক্রম, তাদের হচ্ছে নিজেদের জাতীয় সুখটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ইন 2006 সালে এই যে কি বিজনেস উইক রেটেড ভুটান অ্যাজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি। এই যে বিজনেস উইক রেটেড আছে, এরা কি করছে? ভুটানকে হ্যাপিয়েস্ট কান্ট্রি বলছে ইন এশিয়া। এশিয়ার মধ্যে সব থেকে সুখী দেশ হচ্ছে ভুটান, অ্যান্ড দ্য 8th হ্যাপিনেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এবং পৃথিবীর মধ্যে হচ্ছে 8ম সুখী দেশ হচ্ছে কি? ভুটান। বুঝতে পেরেছো আশা করি? এশিয়ার মধ্যে সর্বপ্রথম এবং পৃথিবীর মধ্যে কি এখানে হচ্ছে 8ম, এবং এটা হচ্ছে 2006 সালে। এখন এগুলো আপডেট হতে পারে, তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেবে। তো এটাই ছিল তোমাদের প্যাসেজটা। তোমরা যারা আমার কাছে পড়তে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আর পিডিএফ এর জন্য ফেসবুক যে পেজ আছে সেখানে তোমরা নক দিতে পারো। ঠিক আছে? আচ্ছা।